টাঙ্গাইলের রাজনীতি অত্যন্ত কলুষিত। নির্বাচনের মুহূর্ত পর্যন্ত যখন দল নমিনেশনের সিদ্ধান্ত নেবে, এই মধ্যেখানে আমি কি কাজ করতে পারলাম? খান পরিবার হিসাবে মানুষ চিনে। জঘন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিল টাঙ্গাইলে। টাকার বিনিময়ে চুক্তি করা হয় যে আমাকে খুন করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার প্রোগ্রামগুলো দেখে থাকেন, আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচনী একটি আলাপচারিতার মধ্য দিয়ে। আপনারা অবগত আছেন, জাতীয় সংসদ নির্বাচনের সরকার টোটালি ঘোষণা না করলেও কিছুটা হলেও নির্বাচনী কিন্তু ইতিমধ্যে সারা দেশে বয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচনী আসনে কিন্তু সম্ভাব্য যারা প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রচার বলেন, তারা তাদের যে প্রচারণা সেগুলো কিন্তু তারা বিভিন্ন বইয়ের থেকে চালিয়ে যাচ্ছেন। এমন একজন ব্যক্তির সাথে আজকে আমরা কথা বলবো, আর যার সাথে আমরা কথা বলবো তিনি খন্দকার আহমেদুল হক সাথীর। আমার রাজনীতির যে ইনভলভমেন্ট, এটা আসলে আমার ম্যাচিউর্ড হওয়ার আগেই। আমরা 9 ভাই বোন, 5 ভাই 4 বোন, আমি সবার ছোট। আমার মা যখন বাসার থেকে বাইরে কোথাও যেত, আমি আমার মার সাথে সঙ্গী হতাম। আমি স্কুল লাইফের থেকেই ছাত্রদলের সাথে জড়িয়ে গেছি। আমার মার ওই রাজনীতির ধারাবাহিকতা আমার কোনো আপত্তি ছিল না, কারণ বিএনপির রাজনীতিটাই তখন এই টাঙ্গাইল শহরের উত্তরাঞ্চলে আমাদের বাসা থেকে নেতৃত্ব হইতো। ওই যেহেতু আমার একটা ফুটবল আছে আর আমার সাথে অনেকগুলো সঙ্গী আছে খেলার, সেজন্য আমাকে ক্রীড়া সম্পাদকে পদায়িত করা হলো। একটা সময়ে কলেজের ছাত্রদলের যে কমিটি ছিল সেটার সহসাধারণ সম্পাদক হিসাবে আমাকে মনোনীত করে। তো ওই কমিটিতে আমি 3 নম্বর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাই শহর ছাত্রদলের টাঙ্গাইলের। 2001 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হচ্ছিল, তখন আমি টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলাম। 22 বছর পরে আমরা টাঙ্গাইল সদরে বিএনপির আসন পুনরুদ্ধার করি। টাঙ্গাইল জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাই। 2011-তে আমি টাঙ্গাইল জেলা যুব দলের সভাপতির দায়িত্ব পাই। রাজনীতি করতে গিয়ে আপনি কতগুলো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? আপনি রাজনীতিটা তো অনেক প্রতিবন্ধকতার জিনিস। আমি অনেকভাবেই প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আমি প্রথমে আমার স্থানীয় জায়গাটাই বলি। তো আমরা যখন ছাত্র রাজনীতিটা শুরু করি, এই অঞ্চলে ছাত্র দলকে সংগঠিত করতে যাই, তো আমাদের প্রতিবেশী তখনকার আমলের জাতীয় পর্যায়ের হেভি ওয়েট একজন আওয়ামী লীগ নেতা ছিলেন। সে হলো কাদের সিদ্দিকী এবং লতিফ সিদ্দিকী, এবং তার 2 ভাই তখন ছাত্রলীগের নেতা ছিলেন। এবং তাদের তৎপরতাটা সাধারণ রাজনৈতিক ধারায় তারা রাজনৈতিক তৎপরতাটা দেখাইতে পারে নাই। একটা শক্তি, একটা মানে প্রেশার, এই টাইপের একটা অ্যাক্টিভিটিস তাদের মধ্যে সবসময় আমরা খেয়াল করতাম। এবং আমি সহ আমার সহযোদ্ধা অনেককেই শারীরিক নির্যাতন, শারীরিকভাবে অপমান হওয়া মানুষের সামনে, এই ধরনের অনেক ঘটনার শিকার হইতে হয়েছে এই পরিবারের প্রভাবের কারণে। এবং তাদের বিপরীতে কেন এই অঞ্চলে বসবাস করে আমরা ছাত্রদল করি সেই জন্য। তো এটা একটা প্রতিকূলতা ছাত্র জীবনে। কলেজ জীবনে আমি যখন ডিগ্রির ছাত্র ঢাকা কলেজে, তখন ছাত্রদল ছাত্রলীগের প্রায় মারামারি হইতো। তো ওইরকম একটা ছাত্রদল ছাত্রলীগের মারামারিতে আমি ঢাকা কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়েছিলাম। তো এটা আমার জীবনের একটা ইনসিডেন্ট। আর এমনিতে নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, তারপরে আপনার বিভিন্ন নির্বাচন বা বিভিন্ন দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে পুলিশি হয়রানি, মিথ্যা মামলার শিকার, এগুলি নিত্যনৈমিতিক। এগুলি লাস্ট 35 ইয়ার্স আমাকে অলওয়েজ ফেস করতে হয়েছে। ঘাটাইলের এমপি এবং তার পরিবার, এদেরকে খান পরিবার হিসাবে মানুষ চিনে। জঘন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিল টাঙ্গাইলে। 15-20টা খুন, ভূমি দখল, চাঁদাবাজি, জুয়ার ব্যবসা করা, মাদকের ব্যবসা, সব ধরনের অভিযোগ সেই সময়ই মিডিয়াতে তাদের বিরুদ্ধে আসতো। এরা একটা প্ল্যান করে যে আমাকে হত্যা করবে। টাকার বিনিময়ে চুক্তি করা হয় যে আমাকে খুন করতে হবে। তো আল্লাহর রহমত যে কোনোভাবে তো এই ষড়যন্ত্রের বিষয়টা আমার কানে চলে আসছে বলে আমি মানে আত্মপক্ষ সমর্থন করে বা
আত্মরক্ষার স্বার্থে আমি কৌশল অবলম্বন করতে পারছিলাম সেই সময়, যে কারণে ওরা সাকসেসফুল হইতে পারেনি। আমরা বিএনপির মানুষ কথা বলতে পারতাম না। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমার মা তখন ক্যান্সার পেশেন্ট ছিল। আমি এক রাত্রি আমার বাসায় ঘুমাইতে পারি নাই। আমি সারাদিন বাসায় থাকতাম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ায় থাকতাম। রাত্রির একটু বাড়ার আগেই সন্ধ্যার পরেই আমাকে চলে যেতে হতো অন্য জায়গায় ঘুমানোর জন্য, কখনো টায়ারের দোকানে, কখনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে। অনেকভাবে আমাদের রাত্রি যাপন করতে হয়েছে। টানা 3 বছর আমি ঘুমাইতে পারি নাই। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমার বাসায় 41 বার পুলিশি তল্লাশি হয়েছে। কখনো পুলিশের তল্লাশি, কখনো র্যাবের তল্লাশি, কখনো জয়েন্ট ডিবি সহ। তো সবসময় আমরা একটা হয়রানির মধ্যে ছিলাম। তখন আর ওই গোপন পরিকল্পনা ছিল, ওটা ওপেন ডিক্লেয়ার্ড ছিল যে আমাকে তারা মেরে ফেলবে। তো যে কারণে আমার জীবন রক্ষার স্বার্থে আমি 2020-এর জানুয়ারিতে আমেরিকা যাই। আমি আগে থেকেই আমেরিকার গ্রিন কার্ড, আমার ছেলেমেয়েরা ফ্যামিলি ওখানে সেটেল ছিল। তো আত্মরক্ষার জন্য বিদেশ চলে যেতে হয়, কিন্তু আমি বিদেশে গিয়া বসেছিলাম না। আমি টাঙ্গাইলের রাজনীতির সকল কিছুর সাথে নিজেকে যোগাযোগ এবং সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। দেশে আমি অনেক কিছু শিখছি, যে জিনিসগুলি এখন আমরা যদি রাজনৈতিকভাবে নেতৃত্ব পাই, দল যদি ক্ষমতায় আসে, আমি টাঙ্গাইলের জন্য, টাঙ্গাইলের মানুষের জন্য একটু মডার্ন ডেভেলপমেন্ট যেগুলি ওই দেশে হয় সেগুলি আমি যেগুলি দেখছি সেগুলি ইমপ্লিমেন্ট করার একটা ইচ্ছা। টাঙ্গাইল সদর 5 থেকে যে আপনার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আপনি যে একটি ঘোষণা ইতিমধ্যে দিয়ে ফেলছেন, আপনি কি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন? আপনি টাঙ্গাইল সদরের কি পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এবং জনগণের কাছে যাচ্ছেন? জনগণ আপনাকে চিনবে, জনগণ আপনাকে ভালোবাসবে এবং আগামী নির্বাচনে দলই আসলে কতটুকু আপনাকে মূল্যায়ন করবে, কোন সাইড থেকে, এই বিষয়গুলো আপনি একটু বলতেন আমাদের। স্থানীয় রাজনীতির বিষয়টা যে টাঙ্গাইলটা তো আমার হোমল্যান্ড। তো এই প্রত্যেকটা মানুষেরই তার নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমির প্রতি একটা ইমোশনাল একটা লাভ থাকে, ভালোবাসা থাকে। সেই ভালোবাসাটা আমার প্রখর। টাঙ্গাইলের রাজনীতি অত্যন্ত কলুষিত। এটা আমরা আমাদের চাইল্ডহুড টাইম থেকে দেখতেছি যে এই খান পরিবার, সিদ্দিকী পরিবার, এই মুনি পরিবার, এরা আওয়ামী লীগের নাম নিয়ে, আওয়ামী লীগের একটা গ্রুপ হইয়া, আওয়ামী লীগের ভেতরে কিছু পদ পদবিতে গিয়া এরা একটা পারিবারিক বলয় সৃষ্টি করে। তাদের অধীনে আপনার একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করে এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জন, ভীতি সৃষ্টির মাধ্যমে মানুষের উপর নির্যাতন। এবং এখানে রাজনীতি জনগণের জন্য কিছু ছিল না টাঙ্গাইলের রাজনীতিতে। এই শুধু ওই পারিবারিক শাসন বা আধিপত্যের একটা রাজনীতি ছিল। এইটা থেকে টাঙ্গাইলের মানুষকে বাঁচাইতে হবে, এটা হলো আমার ফার্স্ট চ্যালেঞ্জ। পাশাপাশি টাঙ্গাইল সদর ভৌগোলিকভাবে খুবই ইম্পর্টেন্ট। আমাদের নর্থ বেঙ্গলের কানেক্টিং একটা ট্রানজিট। আমরা ইচ্ছা করলে দেশের অনেক দেশের সাথে কানেক্টিং করতে পারি আমাদেরকে, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে। ঢাকা অনেক নিকটবর্তী হওয়ার কারণে আমাদের টাঙ্গাইলের অনেক মানুষে আমরা ঢাকায় কর্মসংস্থান জোগাড় করে দেওয়ার জন্য কাজ করতে পারি। নদী বিধৌত এলাকার কারণে আমাদের এখানে যেমন বন্যায় সমস্যা হয়েছে, তা সেই জিনিসগুলির স্থায়ী সমাধান। পাশাপাশি এই নদীর পানি, এখন আপনারা জানবেন যে ওয়ার্ল্ডে এখন এই সুইট ওয়াটার একটা গোল্ডেন ভ্যালুয়েবল জিনিস। তো আমাদের টাঙ্গাইলে আমাদের যমুনা নদী আর ধলেশ্বরী নদী থাকার কারণে সাফিসিয়েন্ট সুইট ওয়াটার আছে। তো এইটারে এগ্রিকালচারে, ফিশারিজে, ইভেন আরও কোনো ইস্যুতে আমরা এটারে ইউটিলাইজ করতে পারি কি না, যেটার থেকে আমাদের টাঙ্গাইলের ডেভেলপমেন্ট আসবে, টাঙ্গাইলের ইকোনমি ডেভেলপ করবে, টাঙ্গাইলের মানুষ আরও আরামায়েশে থাকবে। এই ধরনের চিন্তা আমার আছে। চমৎকার চিন্তা। দল আপনাকে কতটুকু মূল্যায়ন করবে আগামী নির্বাচনে, এটা কি আপনি কীভাবে দেখছেন?
ফিউচার তো বলা যায় না, না না না, অবশ্যই ফিউচার তো যখন দলের সিদ্ধান্ত হবে তখন বোঝা যাবে আমাকে কিভাবে মূল্যায়ন করবে। তো আমি কনফিডেন্ট যে আমি ভালো কাজ করতে পারলে, অ্যাকচুয়ালি দেখেন আমার ব্যক্তি, আমার পরিবার, এটা আমার নমিনেশন পাওয়ার জন্য যথাযথ না। আমার নমিনেশন পাওয়ার জন্য যথাযথ যেটা হবে, এখন থেকে নির্বাচনের মুহূর্ত পর্যন্ত যখন দল নমিনেশনের সিদ্ধান্ত নেবে, এই মধ্যেখানে আমি কি কাজ করতে পারলাম দলের জন্য, ইলেকশনের জন্য, টাঙ্গাইলের পিপুলের জন্য, পাবলিকের জন্য আমি কি করতে পারলাম, কি করলাম, কতটুকু অ্যাক্টিভ আমি, এগুলির উপরে তো আসলে দল ডিসিশন নেবে। এটা ফিউচারের ব্যাপার, এটা আমি আগে কিছু বলতে পারবো না।